দর্শক, গেল ৩০ ডিসেম্বর বিদায় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিঃসন্দেহে তার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা তৈরি করেছে। তাকে ছাড়া বিএনপির রাজনীতি কেমন হতে পারে তা আমরা বুঝতে চাই। পাশাপাশি জামাত সহ ইসলামী দলগুলোর সাথে এনসিপির যে রিসেন্ট কোয়ালিশন তা আমরা বিশ্লেষণ করতে চাই। সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইসমানী মির্জাপুর এবং কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোবাশ্বের হাসান সিজার। ডক্টর মোবাশ্বের হাসান, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই ৫ আগস্টের পর কি এবারই প্রথম দেশে আসলেন নাকি এর মধ্যে আসা হয়েছিল? না, এর আগে ৯ নভেম্বর মাসে এসেছিলাম ২০২৪-এ। খুব শর্ট টাইম। খুব শর্ট টাইম, ৬ বছর পরে। আচ্ছা, তো এইবার কয়দিন থাকার পরিকল্পনা আছে? এবার আছে নির্বাচন সামনে, দেখা যাক। নির্বাচনী আমেজ সব কিছু নিয়ে দেশের পরিস্থিতি আগের থেকে অনেক বেশি খোলামেলা। তো উইল সি হাউ ইট গোজ। স্টে করে যাওয়ার ইচ্ছা আছে নাকি? মানে আপনি তো একটা বিশেষ প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, মানে আপনাকে গুম করে রাখা হয়েছিল ৪৪ দিনের মতো। তো এরপর এখন কেমন লাগছে? না, এখন ভালো লাগছে। দেখেন, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে? না, বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে, সবার সাথে ঘুরতে পারছি, ভালো লাগছে। শেখ হাসিনার আমলে নিজের দেশে নিজেকে রিফিউজির মতো মনে হয়েছিল। একটা মানে গুম থেকে বের হওয়ার পরে মনে হয়েছিল যে নিজের কোনো এজেন্সি নাই। তো ওই থেকে অনেক অনেক পুরো 360 ডিগ্রি সিনারিও চেঞ্জ আল্লাহর রহমতে, এবং আমাদের দেশের প্রতিটি মানুষের কন্ট্রিবিউশনের কারণে। আপনার যে ওয়েবসাইটটা আছে সেখানে আমি দেখলাম যে আপনি লিখেছেন, অ্যাজ এ সার্ভাইভার অফ টর্চার অ্যান্ড এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ ইন 2017, আই হ্যাভ কাম টু ডিপলি অ্যাপ্রিসিয়েট দ্য স্ট্রেংথ অফ রেজিলিয়েন্স, হিউম্যান রাইটস অ্যান্ড দ্য রুল অফ ল। এই যে ৪৪ দিন আপনাকে গুম করে রাখা হয়েছিল, সেই ট্রমাটিক এক্সপিরিয়েন্সটাকে আপনি কখনো কাটিয়ে উঠতে পেরেছেন? অনেকটাই, মানে এটা আসলে থাকবে, বিভিন্ন লেয়ারে থাকে। এটা অনেক সময় অনেকভাবেই দেখা দেয়। বাট অনেকটা আপনার শেখ হাসিনার আমলে আপনি যদি বিদেশে বাংলাদেশ নিয়ে লেখা এবং বিদেশি মিডিয়াতে ভিডিও ইন্টারভিউ যেগুলা গিয়েছে, ওগুলা আমি অন্যতম একজন কন্ট্রিবিউটর ছিলাম। বাংলাদেশ এক্সপার্ট হিসাবে বিভিন্ন সময় মেইন স্ট্রিম ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে আমাকে ডাকা হয় বাংলাদেশে ওপিনিয়ন দেওয়ার। তো আমার মনে হয় যে ওই যে রেজিলিয়েন্সের যে পার্টটা ছিল অথরিটেরিয়ানিজমের এগেনস্টে, ওই পার্টটা ছিল অনেকটা হিলিং প্রসেসের মতো। এবং শেষ পর্যন্ত এটা শুধু আমার না, আপনি দেখেন অন্যান্য বিভিন্ন সাংবাদিক, লেখক যারা বাইরে থেকে কাজ করতো, তাদের বিভিন্ন সময় ট্রমার মধ্যে যেতে হয়েছে। যেমন তাসনিম খলিল টর্চার্ড হয়েছেন, তারপরে উনি একটা লিডিং ভূমিকা রেখেছিলেন নেত্র নিউজের মাধ্যমে, ইনভেস্টিগেটিভ রিপোর্টের মাধ্যমে। জুলকারনাইন সাহেবের ভাইকে মারা হয়েছিল, আপনি জানেন। এরকম নানাবিধ টর্চারের মধ্যে দিয়ে শারীরিক অথবা মানসিক মানুষ তখন কিন্তু গিয়েছে। কিন্তু তখন যে জিনিসটা খুবই উল্লেখযোগ্য হচ্ছে, সেটা হচ্ছে যে অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম একটা ব্রডার অ্যালায়েন্স দাঁড়িয়ে গিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বাইরে। জামাত বলেন, বিএনপি বলেন, যেই অথরিটেরিয়ানিজমের বিরুদ্ধে, এবং আমাদের মতো যারা ইন্ডিপেন্ডেন্ট লেখক, তারপরে আপনার গবেষক অথবা সাংবাদিক, সবার মধ্যে একটা অ্যালায়েন্স ছিল যে বাংলাদেশের কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট হাসিনার যেই কাজগুলো করে বাংলাদেশ, এটা উন্মোচন করে তাকে ধীরে ধীরে সরানোর জন্য আমাদের সবার কন্ট্রিবিউট করতে হবে। তো ওই প্রসেসটা আমার হিলিংয়ের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে। কারণ ওইটা অনেকটা, আপনাকে যখন একজন মানুষকে টর্চার করে, তখন তো আপনার ডিগনিটিটাকে ডিসএম্পাওয়ার করে ফেলে। আপনার যে হিউম্যান এজেন্সিটা আছে একটা ব্যক্তিগত, এটাকে ডিসএম্পাওয়ার করে ফেলে। আর আপনি যখন আবার রেজিলিয়েন্সের মধ্যে দিয়ে যান, সেই যে আপনাকে টর্চার করেছে তাকে আপনি চ্যালেঞ্জ করেন, এটার মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট আছে। সো ওই প্রসেসটা অনেকটা হিলিংয়ের ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছে। ওই ৪৪ দিনের ওই সময়টা নিয়ে কোনো লেখালেখি করবার ইচ্ছা আছে? হ্যাঁ, আছে তো অবশ্যই। আমি এর মধ্যেই আপনার বেশ কিছু বিদেশি মিডিয়াতে আমার ওই সময়ের বিষয়গুলো এসেছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে আমি বলেছি, ক্যানবেরাতে ফেডারেল পার্লামেন্টে,
এবং ওটা নিয়ে আমার একটা বই লেখার ইচ্ছা আছে। তো আমি চাই না যে এটা এক ধরনের ন্যারেটিভের মতো হোক, আমি চাই না যে শুধু আমার গল্পটাই আমি বলি। আচ্ছা আচ্ছা, আমার আশেপাশে বহু মানুষের নানা রকম গল্প আছে ওই সময়, তো আমি এটাকে একটা গবেষণা প্রজেক্ট হিসেবে দেখতে চাই যেখানে হয়তো বা আমার গল্পটা থাকবে। তো এই ব্যাপারে আমার একটা বই খুব ইন্সপায়ারিং লাগে, সেটা হচ্ছে ফিলিপিনের ডিক্টেটরের উপর একটা বই আছে যেটার নাম হচ্ছে আপনার সাম পিপল নিড কিলিং। তো এই বইটার আদলে আমি আমার বইটা লিখতে চাই এবং অবশ্যই আমি এটা বাইরের আন্তর্জাতিক কোনো পাবলিশার থেকে পাবলিশ করতে চাই। বুঝেছি। একটু বাংলাদেশের রাজনীতিতে চলে আসি, যেহেতু বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন। নো ডাউট যে খালেদা জিয়ার চলে যাওয়া একটা বিশাল শূন্যতা, তো এইটা কি বাংলাদেশের যে পলিটিক্সের সেন্টার পয়েন্ট সেইটাকে চেঞ্জ করে দিচ্ছে নাকি? বা আমি যদি অন্যভাবে জিজ্ঞাসা করি যে তারেক রহমান সেই রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠতে পারবেন কিনা যেখানে খালেদা জিয়া ছিলেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে মনে হয় যে খালেদা, যেহেতু আমরা সবাই মানুষ, আমরা যেমন এসেছি আমাদের সবারই কোনো না কোনো সময় যেতে হবে, এবং একই সাথে এই প্রসেসের মধ্যে দিয়ে খালেদা জিয়ারও চলে যেতে হয়েছে, কিন্তু তার যে মহাপ্রয়াণ, যেটা আমার কাছে মনে হয় যে এই প্রয়াণটার মাধ্যমে এক হচ্ছে যে আপনি তো জানাজাটা দেখেছেন, জানাজাটা তো মানে অবিস্মরণীয়। আমার জীবন দশায় ইভেন আমার মা বলছিল তার জীবন দশাও তারা আসলে দেখেন। বাংলাদেশের হিস্ট্রিরই সম্ভবত সবচেয়ে বড় জানাজা। হ্যাঁ, এটা কিন্তু ধরেন জাতীয় নেতা, একটা হচ্ছে স্টেট ড্রিভেন, মানে রাষ্ট্র থেকে চাপিয়ে দেওয়া যে জাতীয় নেতা একে বলো, না সম্মান যদি তাকে না করো তোমাকে জেলে নেওয়া হবে, তোমাকে গুম করা হবে, এটা এক ব্যাপার। আরেকটা হচ্ছে মানুষের ভালোবাসা দিয়ে মানুষ যাকে জায়গাটা ওন করতে পারে, ওই জায়গাটা খালেদা জিয়া, ওই জায়গায় তার কোনো তুলনা অন্য কেউ নাই সত্যি কথা বলতে বর্তমানে। ওই তো তার মানে কি? তার মানে হচ্ছে শুধু বিএনপির মধ্যেই তার পরিধিটা না, এখন উনি তার মহাপ্রয়াণের মধ্যে দিয়ে এই তার যে রাজনৈতিক প্রভাব সেটা অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম। তো তারেক রহমান এখনও তো বিএনপির অবিসংবাদিত নেতা, সেই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এবং 2018 সাল থেকেই যখন তার মাকে আপনার শেখ হাসিনা এই টর্চার করা শুরু করলো বিভিন্নভাবে, তখন থেকেই কিন্তু উনি দলের ডিফ্যাক্টো লিডার হিসাবে কাজ করে আসছেন। তো তার দলের মধ্যে ওই একচ্ছত্র আধিপত্যটা আছে। উনি যদি প্রধানমন্ত্রী হয়ে উঠেন এই নির্বাচনের মাধ্যমে, এটা তাকে প্রমাণ করতে হবে খালেদা জিয়ার জায়গাটাতে উনি যেতে পারবেন কিনা, ওটা সময়ের বলতে পারে, এবং তার পারফরমেন্সও বলবে যে কেমন। আমি একটু হাইপোথেটিক্যালি একটা সিচুয়েশন কল্পনা করছিলাম। ধরেন একজন ব্যক্তি যিনি খালেদা জিয়াকে খুব পছন্দ করেন, যিনি তার আপসহীন রাজনীতিকে পছন্দ করেন, সেই কারণে তিনি ধানের শীষে ভোটটা দিতেন। তিনি হয়তো তারেক রহমানকে পছন্দ করেন না, তার কারণ তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, 10টা অস্ত্র মামলা, 21 আগস্টের মতন ঘটনার সাথে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যদিও তিনি সবগুলো থেকে খালাস পেয়েছেন, কিন্তু কিছু কিছু পারসেপশন তো মানুষের মধ্যে ঘোরাফেরা করে। এইরকম একটা পরিস্থিতিতে খালেদা জিয়া চলে যাওয়ায় বিএনপির কি ভোট কমবে, নাকি সিম্প্যাথি পলিটিক্স যেটাকে বলে তার কারণে ভোট বাড়তেও পারে? আসলে দেখেন, আপনার এই ম্যাট্রিক্সটা আমি নিবই না, আপনার হাইপোথিসিসটা। হ্যাঁ, কারণটা হচ্ছে যে এইটার মধ্যে আমি যেভাবে দেখতেছি, আমি দেখি সাধারণভাবে, আমি দেখি যে মানুষের রিয়াকশন, কারণ এই যে পারসেপশনের কথাটা আপনি যেটা বললেন, এই পারসেপশনটা কিন্তু কনস্ট্রাক্টেড, মানে তার যেই মানে ইনভলভমেন্টগুলার আপনি বললেন তারেক রহমানের, এবং এটা কিন্তু আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের মিডিয়া থেকে শুরু করে, আওয়ামী লীগের জাজ থেকে শুরু করে প্রতিদিনই এই কথাগুলো বলতো। আপনি তারেক রহমান যখন ফেরত আসলেন, আপনি ওই রিয়াকশনটাও কিন্তু দেখেছেন। আমি ওই দিন ফিল্ডেই ছিলাম। আপনি ওই দিন ফিল্ডে ছিলেন, আমি ফিল্ডের কাছে ছিলাম। হ্যাঁ, তো আমি দেখেছি যে শুধু বিএনপির লোক কিন্তু যায়নি, এবং আমার ড্রাইভার সে কিন্তু নন পলিটিক্যাল, সে আমাকে এখনও বলে নাই সে কাকে ভোট দেবে। সে বলতে আমি যেদিন ঘুম থেকে ওইটা যাকে মনে চাবে তাকে দিব, কিন্তু সে আমাকে বলতেছিল যে ভাইয়া আজকে মনে হচ্ছে ওই দিন, যে আজকে মনে হচ্ছে ঈদের দিন তারেক রহমান দেশে আসছেন। সো আমার কাছে মনে হয় যে মানুষের রিয়াকশনটা, কারণ ওইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি যেই সমস্যাগুলোর কথা বললেন, তার এই বিষয়গুলা, যেহেতু শেখ হাসিনা জুডিশিয়ারিটাকে খুব বেশি পলিটিসাইজ করে দিয়েছিলেন, যেহেতু সে যে কাউকেই
সন্ত্রাসী বলতে পারতেন, বানাতে পারতেন লিগালি, সেহেতু তার প্রত্যেকটা মামলার লেজিটিমেসি, কারণ একটা তো লেজিটিমেসি হচ্ছে লিগাল প্রসেসে, আরেকটা লেজিটিমেসি হচ্ছে পাবলিক পারসেপশনে, এবং এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা মানুষের কাছে নাই। এবং সো মানুষ কাকে ভোট দেবে এটা অ্যাট দ্য ডেজ এন্ড সেই বলতে পারবে, বাট আমি মনে করি যে ওই পাবলিক রিয়াকশন যেটা আমি দেখলাম, পুরো ঢাকা ওয়াজ স্ট্যান্ড স্টিল, বহু দূর থেকে মানুষ এসেছে, আপনি নিজেও দেখেছেন, তো ওটা অনেকটা উত্তর দেয় আপনার প্রশ্নের। কিন্তু ধরেন 21শে আগস্টের যে গ্রেনেড হামলা বা 10 ট্রাক অস্ত্র মামলা, 21শে আগস্টের গ্রেনেড হামলার মানে দুটো ঘটনার সময় তো বিএনপি ওয়াজ ইন পাওয়ার। এরপর কিন্তু দুটো মামলায় বিএনপিও সেভাবে চালিয়ে যায়নি। 21শে আগস্টের পরে তো জজ মিয়া কাণ্ডও হয়েছিল। তো ওই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি মানে তারেক রহমানের ঘাড়ে ওই যে দোষগুলি কিছুটা চলে আসে না? আসলে আমি তো বলতে পারবো না, কারণ উনি তো গভর্নমেন্টের পার্ট কি ছিলেন, বিএনপির পাচ্ছেন গভর্নমেন্টে, তো ওইটাও একটা পারসেপশন। সো আমি আসলে, কারণ শেখ হাসিনা, দেখেন শেখ হাসিনা, এবং একই সাথে আমি বলে রাখি 21শে আগস্টের মতো ঘটনা বাংলাদেশে ঘটা অত্যন্ত হৃদয় বিদারক, এটাও সত্যি কথা। মানে আপনি কেন এবং কে করেছে ওটা তার আমরা জানি না, তো এখনো পর্যন্ত কিছুই জানি না। হ্যাঁ, তো শেখ হাসিনা যেটা করে, শেখ হাসিনার ভিডিও ওই দিন আমি শুনতেছিলাম, মানে উনি তো প্রায় ভিডিও ছাড়েন, তার অডিও শোনা যায়, উনি 32 নম্বর ভাগার দোষ এখন দিচ্ছেন তারেক রহমানকে। তো আপনিই বলেন এই ভদ্র মহিলার কথা আপনি কি শুনবেন? আপনি তো জানেন যে এটা, আমি অবশ্য ওনার এখন আর বক্তব্য শুনি না। না না, তো আপনি যার, তার মানে কি, তার মানে হচ্ছে সে আগে দিছিল ইউনুসকে, যখন দেখতেছে যে হয়তোবা কোনো একটা চেঞ্জ আসবে সে তখন তাকে দিচ্ছে, তার মানে হচ্ছে সে খুবই সুযোগ সন্ধানী এবং পলিটিক্যালি ম্যানিপুলেটিভ, এবং সত্যকে মিথ্যা করেই তো উনি থাকতেন। তো এই কারণে আমার কাছে মনে হয় যে আসলে এই জিনিসগুলা এইবারে ভোটে তেমন কোনো ভূমিকায় রাখবেন, আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, নাইলে তো আপনি একটা পাবলিক রিয়াকশন তো আমরা রাস্তাঘাটে দেখতাম, আমরা কিছুই দেখি নাই। আমি একটু আপনার কাছ থেকে জোটের রাজনীতিটা বুঝতে জি। চাই। দেখলাম যে রিসেন্টলি এনসিপি, মানে যারা একেবারে অভ্যুত্থানের গর্ভ থেকে বের হওয়া একটা দল, তারা জামাত সহ যেই 8 ইসলামী দলের কোয়ালিশন ছিল সেখানে যুক্ত হলো। এনসিপির কোয়ালিশনের প্রশ্নে পরে আসবো। এই যে ইসলামী দলগুলো, সেই ইসলামী দলগুলিরই বা কিভাবে কোয়ালিশন হলো, আমি দর্শকদের সুবিধার্থে কিছু মানে মন্তব্য পড়ে আসতে যাচ্ছিলাম। 7 নভেম্বর 2025 সালে হেফাজতে ইসলাম যেই সংগঠনটি আছে, তাদের যিনি আমির, তিনি একটি মন্তব্য করেছিলেন জামাত ইসলামকে নিয়ে, শাহ মহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছিলেন যে ইমানের বড় ডাকাত হচ্ছে জামাত ইসলামী, এবং জামাত ইসলামের ফেতনা কাদিয়ানির ফেতনার চেয়েও ভয়াবহ। কাদিয়ানির ইমানের যত ক্ষতি করেনি জামাত ইসলাম তার চেয়ে বেশি ক্ষতি করেছে, এবং ইমান আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামাত ইসলামকে নির্মূল করার চেষ্টা করতে হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এবং জামাত ইসলামীতে যারা রয়েছেন তাদের আদৌ ইমান আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। যাই হোক, তিনি এই মন্তব্য করছেন, সেটা নিয়ে আমার সমস্যা নেই। ঘটনা হলো, সেই দিন সেই একই মাহফিলের মঞ্চে বক্তব্য দিয়েছিলেন খেলাফত মজলিস বাংলাদেশের আমির মাওলানা মামুনুল হক, যিনি আবার জামাত ইসলামের সাথে কোয়ালিশনে আছেন। জামাত ইসলাম তো মওদুদিবাদের মানে প্রচারণা চালায়, বা তারা মওদুদিবাদটাকে ফলো করে। অন্যরা আছে দেওবন্দ নিয়ে। এই মওদুদিবাদের সাথে দেওবন্দের মিলটা কিভাবে হলো? না মানে আপনি যেহেতু এটা নিয়ে অনেক লেখালেখি করেছেন আমি দেখলাম। না না, এটা আসলে একটা ইলেকটোরাল কনভিনিয়েন্স এটাই, এবং এই যে এবং এটাও আপনি স্ট্রংলি আসলে এখন আর বলা যাবে না যে মওদুদিবাদ তাকে জামাত ফলো করে। এই সেন্সে আপনি যদি মওদুদিবাদ নিয়ে পড়াশোনা করেন, মওদুদি কিন্তু ইলেকশনকে কখনো এন্ডোর্স করে নাই। এই কারণে একটা বইও আপনার প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে এই ইন্ডিয়ার জামাত ইসলামের উপরে একটা বই লেখা হয়েছিল, ইসলামিজম অ্যান্ড ডেমোক্রেসি, প্রফেসর ইরফান আহমেদ লিখেছিলেন। তো উনি কিন্তু দেখেছেন যে এই যে ইলেকটোরাল যে চেঞ্জটা, মানে আপনি যখনই নির্বাচনে অংশ নিতেছেন তখন কিন্তু আপনি সেই বাদ থেকে সরে আসতেছেন। তার মানে তারা ওই লিটারাল ওই কনসেপ্টগুলোকে ফলো করে না, এটা কনটেক্সচুয়ালাইজ করে ফেলে, যেটা করতেই হবে। আপনি যদি ক্ষমতা চান, আপনার বাংলাদেশে তো নির্বাচন করেই আসতে হবে, শেখ হাসিনার মতো না আর কি, কিন্তু মানে প্রপার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিয়ে। এবং এই মওদুদিকে কিন্তু একসময় আপনার এই যেই কথাটা আপনি বললেন, এইভাবে করে কওমি মাদ্রাসার লোকজনও কিন্তু অ্যাটাক করেছিল, হিস্টোরিক্যাল। সো এই যে আপনি যেই বিভেদের কথাটা বললেন, তাদের দুইটা প্রিমাইসের এই প্রিমাইসগুলা কিন্তু হিস্টোরিক্যাল ডিফারেন্স তাদের, আজকে নতুন না। এখন রাজনীতিতে ওই যে একটা কথা বাংলাদেশের, এটা অত্যন্ত বলে কিছু নেই। হ্যাঁ, এই কথাটা কিন্তু আসলে খুবই কমেডিক লাগে আমাদের কাছে, তাই না, যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। কিন্তু ইনফ্যাক্ট
এটা যেটা বোঝায় যে বাংলাদেশে আসলে আইডিওলজির থেকে ক্ষমতার দিকে আকর্ষণটা বেশি, এবং এই কারণে এটা যে দলই হোক, ইসলামী দল হোক, সেকুলার দল হোক, তারা সবসময় দেখবেন কম্প্রোমাইজ করে এসেছে বিভিন্নভাবে অপোজিট পলিটিক্যাল স্পেকট্রামের ক্ষেত্রে। সো আপনি যদি এই ইসলামী এই যে লেবাস যেটা ইউজ করলেন, এটা যদি সরিয়ে দিয়ে এদেরকে আপনি রাজনৈতিক দল হিসেবে দেখেন, তখন কিন্তু আপনার আর বেশি অবাক লাগবে না। আপনি বলছিলেন যে আদর্শিক জায়গার থেকে না চিন্তা করে ওই ইসলামী ফালায় দিয়ে চিন্তা করতে হবে। তো বাংলাদেশে এইরকম কোয়ালিশন বোধহয় যুগে যুগে হয়েছে, মানে জামাতের সাথে তো বিএনপিরও হয়েছিল 91-তে একটা মানে অলিখিত একটা চুক্তি ছিল, 2001-এ তো তারা আসলেনি। কিন্তু এটাই কি সাধারণ মানুষ কনফিউজড হয়ে যায় না? আমার মনে হয় না, আমার মনে হয় কনফিউজড হয় যারা আপনার ন্যারেটিভ করে। হ্যাঁ। এই কারণ হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশের রাজনীতির, মানে এতে ক্ষতি নেই বলছেন এই না ধরনের ওইটাও আমি coalition-এ? বলছি না, আমি এত আচ্ছা। সিম্পলিস্টিক্যালি বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের রাজনীতির যে বয়ান, এই বয়ানটা একটা রাজনীতি আছে যেটা আপনার মধ্যবিত্তের মধ্যে চলে, যেটা আপনি আমি আলোচনা করতেছি। কিন্তু বাংলাদেশের রাজনীতির আবার যারা এভরিডে লাইফ সাধারণ মানুষের, জি। তাদের একটা বয়ান আছে, যে বয়ানটা তারা কি খেতে পারছে, তারা সিকিউরিটি পাচ্ছে কিনা, তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারছে কিনা, ওইটা তাদের ইনফ্লুয়েন্স করে রাজনৈতিক ডিসিশনের ক্ষেত্রে, ইনক্লুডিং তারা কাকে ভোট দিবে। সো ওদের ক্ষেত্রে আমার মনে হয় না যে তারা এটা নিয়ে খুব বেশি চিন্তিত। আচ্ছা। বাট ক্ষমতার রাজনীতিতে এই যে বিভিন্ন রকমের স্পেকট্রাম থাকবে। তো আমি মনে করি যে, এবং আমি একটু বলে নেই যে, আমি এদেরকে যদি আপনি রাজনৈতিক দল হিসেবে দেখেন, আমাদের আসলে বাংলাদেশের শক্তিশালী আইডিওলজিক্যাল কোনো রাজনীতি কখনোই হয় নাই। ফর এক্সাম্পল, আওয়ামী লীগ যে রাজনীতিটা করেছে, সে আইডিওলজিটাকে ব্যবহার করেছে অপোজিশনকে রিপ্রেস করার ক্ষেত্রে। তাইলে কি দাঁড়াচ্ছে? সেটা কিন্তু ক্ষমতার রাজনীতি দাঁড়াচ্ছে, এবং এটা খুব বাজে ফ্যাসিস্ট ক্ষমতার রাজনীতি আমরা দেখেছি। সো ওই দিক থেকে আপনি যদি এখন চিন্তা করেন, আসলে কিছুই অবাক হন নাই। কিছুই অবাক হওয়ার নাই তখনই বুঝলাম যখন দেখলাম যে জামাতের সাথে এনসিপির কোয়ালিশন হলো। তার আগে আমি 19 অক্টোবর 2025 এই বছরই নাহিদ ইসলামের একটা মন্তব্য দর্শকদের সুবিধার্থে মনে করিয়ে দিতে যাচ্ছিলাম। তিনি তখন ফেসবুক পোস্টে লিখেছিলেন যে পিআর বা আনুপাতিক নির্বাচনের দাবিতে জামাত ইসলামের আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, এবং পরবর্তীতে তিনি বলেছেন যে ঐকমত্য কমিশনের আলোচনায় জামাতের অংশ নেওয়া ছিল সংস্কারের মুখোশে একটি রাজনৈতিক নাশকতা এবং নিজেদের হীন স্বার্থ আদায়ে পিআর আন্দোলনকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা। এরপর দেখলাম কোয়ালিশন হলো, সেইখানে এনসিপির শীর্ষস্থানীয় অনেক নেতা পদত্যাগ করলেন। এর মধ্যে আবার নাহিদ ইসলামকে বলতে শুনলাম, তিনি বলছেন যে তো আদর্শিক ঐক্য না, নির্বাচনে যাওয়ার জন্য আমরা এটা করছি। তো একটা তো অনেক আগের থেকে মানুষজন বলতো যে জামাত ইসলামের বি টিম বা সি টিম হচ্ছে এই নাহিদ ইসলামের দল এনসিপি কিংবা এবি পার্টি। এখন সেই বিষয়টা কি সত্যি হয়ে গেল, নাকি মানে এই কোয়ালিশনটাকেই আপনি কিভাবে দেখেন? একটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে অভ্যুত্থানের গর্ভর থেকে জন্ম নেওয়া একটা দল কিভাবে কোয়ালিশন করলো? না, এখানে আমি আবার একটু রেসপেক্টফুলি আপনার সাথে ডিসএগ্রি করি যে জামাত স্বাধীনতা বিরোধী দল, অবশ্যই এটা ঐতিহাসিক। বাট জামাতের যে নিউ জেনারেশন, তারা কিন্তু অভ্যুত্থানে অংশ নিয়েছে, এটা কিন্তু আমাদের গবেষণায় আমরা পেয়েছি। এক্স্যাক্টলি, নিয়েছে তো। নিয়েছে না, মানে তারা তো তখন জন্মও নেয় নাই। সো এটাকে সিম্পলিস্টিক্যালি মানে দেখার উপায় নাই। মানে এই অভ্যুত্থানে তাদের সামান্য হলেও অংশ আছে, এটা সত্যি কথা। এবং এনসিপি তো আছেই, এবং একই সাথে বিএনপির আছে, সবারই আছে, সাধারণ মানুষের সবারই আছে। এই যে জোট, যেটা এই জোটটা আসলে যেটা দেখাচ্ছে যে এনসিপি আসলে খুবই দুর্বল পার্টি, অন্য কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এই ছাড়া আর কিভাবে আপনি এটাকে ব্যাখ্যা করবেন? আমি তো কোনোভাবে ব্যাখ্যা করার কোনো মানে তারা ওই ক্ষমতার পলিটিক্সটাই ক্ষমতা পলিটিক্সে যেতে চায়, এবং তাদের সেই লোক বল নাই যেটা একটা অর্গানাইজ পলিটিক্যাল পার্টির আছে। আমি শুনেছি যে, সত্যি মিথ্যা আমি জানি না, শুনেছি যে তারা বিএনপির সাথেও নেগোশিয়েট করার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু বিএনপির প্রার্থী অনেক এবং এটা অনেক বেশি কম্পিটিশন, আমি এমনই শুনেছি, পত্রিকায় পড়েছে। না সেটাই তো, তার মানে বোঝা যাচ্ছে যে তাদের একটা কোয়ালিশন করতেই হতো। কারণ পার্টির সাথে কোয়ালিশন কখন করে? যখন তাদের প্ল্যাটফর্মটা তারা ইউজ করে। এবং একই সাথে জামাতের জন্যও এটা একটা, জামাত এবং এনসিপির জন্য একটা উইন ইন সিচুয়েশন। কিন্তু আমি জানি না যে ইলেকশনের জন্য উইন কিনা, এটা সময় বলবে, ভোটাররাই বলবে। যদি এনসিপি
এরকম ক্ষমতায় যাওয়ার জন্য কোয়ালিশন না করে আলাদা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতো, সেটা কি এনসিপির জন্য ভালো হতো নাকি খারাপ হতো? মানে যেভাবে হেফাজত ইসলাম কিন্তু আমি দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় প্রচুর প্রেসার দিয়ে অনেক কিছু দাবি দেওয়া আদায় করে নিতে পেরেছে। এখন এনসিপির ওই যে অনেক সিনিয়র নেতা পদত্যাগ করলেন, অনেকে হতাশার মধ্যে পড়লেন যে কেন এনসিপি করলো, মানে প্রেসার গ্রুপ হিসেবে থাকলে হয়তো ভোট কম পেতো, কিন্তু এটা তাদের জন্য ইন ফিউচার কি লাভ হতো কি? আমার মনে হয় আপনার কথা ঠিক, এটা লাভ হতেই পারতো, হতে পারতো। এখন তাদের হয়তো বা আরেকটা ব্যাপার আছে যে তাদের বেশ কিছু মানুষের তো সিকিউরিটি আসলে একটা বিশাল কনসার্ন, কারণ আমরা তো হ্যাঁ এক্স্যাক্টলি, আমি হাদির ঘটনার পরে তো সেটা অবশ্যই। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে হয়তো বা তারা ভেবেছে যে একটা বড় পার্টির সাথে গেলে তাদের এই প্রোটেকশনের বলয়টাও আরও বেশি হতে পারে। ওই 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 বিষয়টা আমরা আসলে জানি না যে এটা ওদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কাজ করেছে কিনা, বাট এটা করে থাকতে পারে। বাট এর মাধ্যমে কি তারা নির্বাচনে জয়ী হতে পারবে কিনা, এটা আমি খুবই খুবই পেসিমিস্টিক এই ব্যাপারটায়। কিন্তু নাহিদ যদি নাহিদ হিসাবে থাকতো, সে যদি ইন্ডিভিজুয়ালি আপনার এই ক্যাম্পেনে যেত বা এই যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে যেত, তাইলে হয়তোবা সে অনেক বেশি ভোট পেতে পারতো বলে এটা আমার বাইরে থেকে মনে হয়। কারণ সে মানে এনসিপির নাহিদ হয়ে যদি সে এনসিপির নাহিদ হয়ে যেত, শুধু যেত, কারণ সে তো গণ অভ্যুত্থানের একটা ফেস, মানুষ তাকে চিনে যে, এবং সে টর্চার হয়েছে, তাকে গুম করে রাখা হয়েছিল আয়নাঘরে একদিনের মধ্যে, দেখা গেছে যে সে টর্চার হয়েছে। হ্যাঁ, তো ওই বিষয়টা হয়তোবা সে চিন্তা করেছে, কারণ তাকে আমার সবসময় প্রজ্ঞাবান বা অ্যাটলিস্ট মানে বোকা মনে হয়নি। শেখ হাসিনার মতো সরকারকে ফেলে দেওয়ার ফেস হয়তো চারটিখানি কথা না, কিন্তু এটা নির্বাচনের ক্ষেত্রে এটা আসলে কতটুকু কাজে দিবে, এটা আমার কাছে মনে হয় যে তারা একটা ইলেকটোরাল গ্যামলিং করছে, অ্যান্ড ইট মে ওয়ার্ক আউট, উই ডোন্ট নো। আচ্ছা, তার মানে বলছেন যে এর মাধ্যমে এনসিপি পলিটিক্যালি আসলে লুজার হলো না? আমি তো বলতেছি লুজার হবে, কিন্তু ভোটের রাজনীতি তো ডিফারেন্ট। মানুষ কাকে ভোট দেয় ভোটের দিনে, এই যে আমার ড্রাইভার বলতো যে আমার যাকে, তো ওই ক্ষেত্রে হয়তো বা নাও হতে পারে, উই ডোন্ট নো। আচ্ছা, আমি আপনার রিসেন্ট একটা লেখা পড়ছিলাম এই 29 ডিসেম্বরের, শিরোনামটা একটু দর্শকদের সুবিধার্থে বলে রাখি, ওয়াই মবস ইন বাংলাদেশ অ্যাটাক দ্য অফিসেস অফ ডেইলি স্টার অ্যান্ড প্রথম আলো। তো সেখানে আপনি কিছু অংশ আমি কোট করে রেখেছি, একটু যদি অনুমতি দেন তাহলে আমি কোট করে সেটার থেকে পড়তে চাচ্ছিলাম যে, ফলোইং দ্য অ্যাটাকস অন দ্য নিউজ পেপার অফিসেস দ্য ইউনিস গভর্নমেন্ট অ্যারেস্টেড সেভারাল পিপল অ্যান্ড সাম অফ দেম আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য পলিটিক্স অফ জামাত অ্যান্ড ইটস স্টুডেন্ট উইং ছাত্র শিবির। সিনিয়র লিডার অফ দ্য জামাত টোল্ড দ্য ডিপ্লোম্যাট, যেখানে আপনি লিখেছেন ডিপ্লোম্যাটে, দ্যাট দ্য পার্টি ডাজ নট এন্ডোর্স দ্য ভায়োলেন্স এগেনস্ট দ্য মিডিয়া। তো এরকম ঘটনা এর আগেও পরেও আমরা বেশ কিছু দেখেছিলাম, যেখানে জামাতের বা শিবিরের কোনো নেতাকর্মীর কোনো বেফাস মন্তব্য, জামাত বলছে যে এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, এর সাথে জামাতের কোনো প্রকার কোয়ালিশন নেই। এবং এই ধরনের একটি ঘটনা আমি কয়েকদিন আগে দেখছিলাম, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, তিনি মন্তব্য করেছেন কোট আনকোট, যারা আওয়ামী লীগ কিংবা বিএনপি থেকে জামাত ইসলামীতে আসবেন তাদের সব দায়িত্ব দলই নেবে, এবং আপনাদের বিষয়ে আইন আদালত কোর্ট থানা সব কিছুর দায়িত্ব আমরা নেব ইনশাল্লাহ। এই জামাতকে আগের জামাত ভাবলে চলবে না, এই জামাত অনেক শক্তিশালী। এই জামাত ঠিক কতটা শক্তিশালী? আমার কাছে মনে হয় যে এই জামাতটা, তারা কি হিস্ট্রির মধ্যে সবচেয়ে স্ট্রং পজিশনে এখন আছে? এইটা ভালো প্রশ্ন করছেন। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তারা আছেন, মানে বাংলাদেশের ইতিহাসের মধ্যে এখন পর্যন্ত এখন যে অবস্থা আছেন তারা অনেকটা স্ট্রং অবস্থায় আছেন। বাট তার মানে কি তারা আসলে ভীষণ শক্তিশালী কিনা, এই ব্যাপারে আমি কনভিন্স না আসলে। বাট কিভাবে এত শক্তিশালী হলো? মানে এই দলটা তো 13 সাল থেকে নির্বাচনই করতে পারছে না, পরে তো আওয়ামী লীগ নিষিদ্ধই করে দিল, মানে কেউ ছিল না ভিজিবল, কিভাবে এত স্ট্রং হলো জামাত? যেটা আমরা সবাই জেনেছি এবং আমাদের একটা গবেষণাতেও আমরা পেয়েছি যে এই ডিসিপশন, বা যেটার বাংলা হচ্ছে যে আপনার ছলনা বা এখন অনেকে বলেন যে পরিচয় বদলে অন্য পরিচয় অন্য রাজনীতি দলে থাকা, মানে এটাকে গুপ্ত বলে অনেকে গুপ্ত রাজনীতি বলেন, বা এটা সময়ের প্রয়োজন ছিল। এটা অনেকে, আপনিও জানেন আমিও জানি, শেখ হাসিনার আমলে আমরা অনেক কথা বলতাম, বিশ্বাস করতাম না, কিন্তু বলতাম। হয়তো আপনি চেয়ারে বসে অনেক কথা বলেছেন যে আপনি বিশ্বাসই করেন নাই, কিন্তু এই ডিসিপশনটা আসলে অথরিটেরিয়ান গভর্নমেন্টের আমলে সার্ভাইভালের স্ট্র্যাটেজি। কিন্তু বিএনপি তো এমন রাজনীতি করেনি। না, বিএনপি করেনি, কারণ বিএনপি তো অনেক বড় দল, শক্তিশালী দল, এবং তার স্ট্রেট ফরওয়ার্ড, এবং এই ছোট দলগুলোর ক্ষেত্রে এই বিষয়গুলো এসেছে।
তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে এই শক্তিশালীরা তারা আবার আমার মনে হয় একটু বেশি ওভার এস্টিমেটও করতেছে, এবং এটার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল হয়তো বা যে তারেক রহমান দেশে ছিলেন না, পাবলিক একটা একটা স্ক্যাটার পজিশনে ছিলেন, অনিশ্চয়তা ছিল। হ্যাঁ দোটানায় ছিলেন। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আরও অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। তারা হতে পারে শক্তিশালী তাদের ইতিহাসের মধ্যে, বাট এটা আসলে কত শক্তিশালী এবার নির্বাচনে আমরা দেখতে পাবো। নির্বাচন কিরকম ফেয়ার হবে বলে মনে হয়? আমি মনে করি নির্বাচন অনেক ফেয়ার হবে। আমি মনে করি নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হবে যে ভোটারকে বের করে, বাসা থেকে বের করে ভোটে উৎসাহিত করা। নির্বাচনে বেশি দিন বাকি নেই। আপনি আমি কিন্তু দেখতেছি আমাদের নিউজ সাইকেল তো একটা জিনিসকে কমিউনিকেট করে, আমাদের নিউজ সাইকেলে কিন্তু নির্বাচন ক্যাম্পেইনের কোনো আমেজ নেই মোটেও না। আমাদের নিউজ সাইকেল আনফরচুনেটলি হাদির মৃত্যু, মবের অ্যাটাক, তারপরে আপনার বেগম জিয়ার মৃত্যু, তারেকের দেশে ফেরা। জি। তো আমরা ইলেকশন সাইকেলে তো এখনো যেতেই পারিনি। তো ওই ক্যাম্পেইনের যে আমেজটা, আমরা 90 সালে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখেছি। ওই সময় কিন্তু আপনার বাংলাদেশের এবং ঢাকার রাস্তাঘাটে আপনি বুঝতেন যে ভোট হবে 2 মাস পরে। এবার বোধহয় পোস্টার টাঙাতে দিচ্ছে না, এটাও একটা বড় কারণ হতে পারে। এই জায়গাটা আসলে মিসিং। তো আমার কাছে একটা শঙ্কা যে ভোটার টার্ন আউট কতটুকু হবে এটার উপর ডিপেন্ড করবে কিন্তু নির্বাচনের লেজিটিমেসিটাও আন্তর্জাতিকভাবে। কিন্তু মানুষ তো খুব আগ্রহী ভোট দিতে, মানে আমি তো এই যে লাস্ট 2008-এ ভোট দিলাম, এরপর 18-তে আবার দিতে গিয়েছিলাম, যে দেখলাম ভোট দেওয়া শেষ, মানে আমার যেমন প্রচন্ড আগ্রহ যে এইবার যা কিছুই হোক আমি ভোট দিব। আপনার ওই একটু আগে বলছিলেন যে একটা চ্যালেঞ্জ হবে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, কেন এটা মনে হচ্ছে? মানে আমার কাছে মনে হচ্ছে প্রচারণাটা আমি দেখতে পাচ্ছি না, এই আর কিছু না। আপনি তো পলিটিক্যালি কনসিয়াস মানুষ, আপনি তো সারাক্ষণ আপনার কাজই তো হচ্ছে সংবাদ যেহেতু পরিবেশন করেন, আপনি তো রাজনীতি এড়িয়ে থাকতে পারেন না। তো আমি চিন্তা করি যে যাদের সেই রকম ইন্টারনেট পেনিট্রেশন নাই দেশের বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় 15% পর্যন্ত ইন্টারনেট পেনিট্রেশন আমি শুনেছি। আমি সত্যি কথা মানে আমি এক্স্যাক্ট ফিগারটা দিতে পারবো না। তো তাদেরকে আপনি ভোট কেন্দ্রে আনবেন যে ওই ক্যাম্পেইন কি আসলে হচ্ছে কিনা এটা আপনারা ভালো বলতে পারবেন। আমি ঢাকা থেকে যেটা দেখছি যে তেমন কিছু আমি এখনও দেখতে পাইনি। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে একটু চ্যালেঞ্জ হতে পারে, কারণ আপনি যদি অ্যাটলিস্ট 60% ভোট বা ভোটার টার্ন আউট হয় বা 70% হয়, সেটা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে। পরিষ্কার। আপনার ওই লেখার থেকে আমি আরও কিছু অংশ কোট করতে চাচ্ছিলাম। আপনি লিখেছেন যে while many are still trying to fathom the connection between Hadi's death and the attack on newspapers and cultural centers, 3 recent phenomena in Bangladesh's evolving politics and society: the surge in anti-Indianism in Bangladesh society, the rise of more organized right-wing and far-right groups under the Mohammad Yunus-led interim government. পরের অংশটা আমি পড়লাম না। মানে আপনি যে বলছেন একটা ফার রাইটের উত্থান এই ডক্টর ইউনুসের সময় হয়েছে, এই উত্থানটা ইউনুসের সময় কেন হলো? না, এটা কি আপনার কাছে মনে হয় যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা তারা পেয়েছে? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে কিছু পৃষ্ঠপোষকতা হয়তো বা রাষ্ট্রের কিছু কিছু উপাদানের যোগাযোগ আছে, কারণ সবসময় বাংলাদেশের জিনিসগুলো অনেক বেশি ব্লার। বাট আমার কাছে মনে হয় যে ফার রাইটটা আসলে একটা গ্লোবাল ফেনোমেনা। কিন্তু আপনি যদি দেখেন আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের কোর্স সাপোর্টার তো হচ্ছে রাইট উইং অ্যান্ড ফার রাইট। আপনার আমি এখানে আসার আগে ক্যানবেরাতে অস্ট্রেলিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সেমিনার আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, ওইখানে তারা ফার রাইট নিয়ে আলোচনা করছেন। সব যে ইন্ডিয়াতে তো ফার রাইট ক্ষমতায় অনেক বিজেপির আছে, তো ওই ক্ষেত্রে বাংলাদেশকে আসলে আলাদা করে দেখার কোনো উপায় নাই। বাট যেটা সমস্যা হচ্ছে যে এই ফার রাইট তো শেখ হাসিনার সময় ছিল না। ফার রাইটটা শেখ হাসিনার সময় ছিল, কিন্তু শেখ হাসিনা তাদেরকে সন্ত্রাস দমনের নামে জঙ্গি নাম দিয়ে, কারণ আপনার ফার রাইট আর জঙ্গি তো এক না। আপনার এই যে গুম করে রাখা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা, এই কাজগুলা করে করে আপনার এদের মানসিক যে এই আইডিওলজিক্যাল যে শক্তিটা সেটাকে আরও শক্তিশালী করেছেন। তো এই ফার রাইটের উত্থানকে আপনি এমনিতে কিভাবে দেখেন? মানে এটা কি বাংলাদেশের জন্য ঠিকঠাক আছে, ভালো? না, এটা তো আপনার দেখেন, এটা ফার রাইট কেন বলে? ফার রাইট হচ্ছে যে রাইটের থেকে ফার, যেমন লেফটের থেকে ফার। বাংলাদেশে সবসময় এই দুইটা গ্রুপ ছিল, বিভিন্নভাবে তারা অপারেট করেছে। আপনি যদি জাসদের মতো যে অর্গানাইজেশন, এটা তো ফার লেফট,
এবং অনেকে এটাকে লেফট এক্সট্রিমিস্টও বলতো তখন, মানে যেহেতু তখন কমিউনিজমের এগেনস্টে যুদ্ধ চলতেছিল ক্যাপিটালিজমের। বাংলাদেশের এই উত্থানটা আপনার আছে, বাট আমার ধারণা যে এটা খুব বেশি আকারে হয়তো বা নাই। একটা সমাজে আপনার বিভিন্ন মতের মানুষ থাকে, সেখানে সেন্ট্রিস্ট লোক থাকে। বাংলাদেশ তো নিশ্চয়ই ওই আইডিওলজিটা ধারণ করে না। না, বাংলাদেশ তো করে না, বাট বাংলাদেশের কিছু মানুষ হয়তো বা করছে, এটা তো বোঝাই যাচ্ছে। জি, আমি আরেকটা লেখার থেকে আপনার কোট করতে যাচ্ছিলাম, 19 আগস্ট 2025 আপনি লিখেছিলেন, শিরোনামটা হচ্ছে দ্য রিসার্জেন্স অফ জামাত ইসলামী শিফটস বাংলাদেশ পলিটিক্স টু দ্য রাইট। তো সেইখানে আপনি বলেছেন যে জামাত ইসলামের উত্থানের কারণে রাইটের দিকে আর কি চলে গেছে বাংলাদেশের পলিটিক্স, এবং বিএনপির প্রতি একটা পরামর্শ দিচ্ছেন যে অ্যাজ এ রেজাল্ট দ্য বিএনপি ট্র্যাডিশনালি এ সেন্টার রাইট পার্টি হ্যাজ মুভ টুয়ার্ড দ্য সেন্টার ইন দ্য পোস্ট হাসিনা পিরিয়ড। বিএনপি যে একটা সেন্টার, মানে সেন্টার অফ দ্য রাইট পার্টির তো আমরা সবাই জানতাম, এবং খালেদা জিয়ার একটা উক্তি ইদানিং শোনা যাচ্ছে, উনি বলছেন যে আমরা লেফটের এই সাইডে, রাইটের এই সাইডে। এখন এই রাইট উইংগুলি যখন খুব স্ট্রং হচ্ছে, বাংলাদেশে তো অনেকে আছেন যারা এইটা পছন্দ করেন না, তাদের জন্য কি এখন শেষ আশ্রয়স্থল বিএনপি হয়ে যাচ্ছে নাকি? এবং যদি হতে হয় তাহলে বিএনপিকে আসলেই তার ক্যারেক্টারটা কিভাবে চেঞ্জ করতে হবে, সেটিও ভালো হবে নাকি তাদের জন্য? দেখেন, বিএনপির ক্যারেক্টারটা আসলে সবসময় সেন্টার অফ রাইট ছিল। তারা বাংলাদেশ একদম শুরু থেকে বাংলাদেশকে ধর্মকে উপেক্ষা করে আপনি কিছু করতে পারবেন না, এটা আমাদের এভরিডে লাইফের একটা অংশ। তো আপনি যদি রাজনীতি করবেন তখন কিছু প্রতিফলন তো থাকবে এখানে, এবং এই প্রেক্ষাপটে আপনার পোস্ট হাসিনা পিরিয়ড যেটা হয়েছে, মানে রাইট উইং বলতে আপনি যদি জামাত ইসলামকে বুঝিয়ে থাকেন, তারা শক্তিশালী ঠিক, কিন্তু আসলে তারা কি নিজেদের শক্তিটাকে ওভার এস্টিমেট করছে কিনা? আমার ধারণা তারা নিজেদেরকে একটু বেশি শক্তিশালী মনে করছে। যতটা শক্তিশালী তারা, জি জি জি, সেটা ভোটের মাঠে আমরা বুঝতে পারবো। বাট একই সাথে আমরা কিন্তু বিএনপির সাথে জামাত ইসলামের গতকালকার আগ পর্যন্ত একটা স্ট্রং ডিভিশন দেখেছি, এবং এটা অনলাইনেও এটা অত্যন্ত স্পষ্ট ছিল। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক মানুষই বিএনপির দিকেই আসবেন, কারণ আচ্ছা, যারা পছন্দ করেন না রাইট উইং। এমন কি হতে পারে, মানে রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই, একটা জাতীয় সরকার হলো, বিএনপি জামাত সব একসাথে মিলেমিশে সরকার গঠন করলে এমন কি হওয়ার কোনো সম্ভাবনা দেখেন কিনা? মানে সম্ভাবনাকে আপনি উড়িয়ে দিতে পারেন না, বাট যদি ইলেকশন হয় তাহলে তো আমার মনে হয় যে মানে এখন পর্যন্ত যে সিস্টেমে আছে এই সিস্টেমে সরকার গঠন হবে। পরিষ্কার। ওই লেখাতে আপনি লিখেছেন যে জামাত ইসলামস রিসার্জেন্স ইজ সাপোর্টেড বাই দ্য ইনক্রিজিং ইনফ্লুয়েন্স অফ তুর্কিয়া, মানে তুরস্কের, ইন বাংলাদেশ। এইটা কি কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে লিখেছেন? না, এটা আমি আমার সেইখানে জামাতের মধ্যে আমার কিছু সোর্স আছেন, আচ্ছা, তারা আমাকে বলেছেন যে আসলে তারা মানে তুরস্ক কি প্রভাবিত করছে? না, ডাইরেক্ট প্রভাবিত থেকে যেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের অনেকেই কিন্তু এক্সাইলে যেতে হয়েছে, তাদের উপরেও তো নিপীড়ন শেখ হাসিনা কঠিনভাবে চালিয়েছেন। তো ওই ইনফ্লুয়েন্সটা তারা হয়তো বা নিয়ে আসতে পারেন, এবং একটা মানুষ যখন এক্সাইলে থাকেন তাদের বিভিন্ন রকম কন্ট্যাক্ট হয়, ডেভেলপ হয়, ওইভাবে হয়তো বা হতে পারে। পরিষ্কার। একদম রিসেন্ট আজকের ঘটনায় চলে আসি। আজকে একটি শীর্ষ দৈনিকের প্রথম পাতার খবরে দেখলাম, দর্শকদের সুবিধার্থে আমি একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে যে হলফনামায় তারা যে যে আয়ের তথ্য দিয়েছেন, তারপরে অনেকে অনেক কথাবার্তা বলছে। আয়ের তথ্যটা এরকম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে তারেক রহমানের কথা বলছেন যে 2025-26 করবর্ষে আয় করেছেন 6,76,000 টাকা, জামাতের আমির করেছেন 3,60,000, মির্জা ফখরুলের 12,83,133, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের 4.5 লাখ টাকা, নাহিদ ইসলামেরটা সবচেয়ে বেশি আমি দেখলাম 16 লাখ টাকা, ইসলামী আন্দোলনের মোহাম্মদ ফয়জুল করিমের 14 লাখ, খেলাফত মজলিসের মামুনুল হকের 13 লাখ, এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের 5 থেকে 5,05,000 টাকা। তো এই খবরটা পড়ার পরে আমার কাছে মনে হলো যে যারা দেশের জন্য সেবা করতে চান বা করেছেন বা সেবা করার মনোবাসনা রাখেন, এমন শীর্ষ নেতাদের চেয়ে আমার মতন ছাপোষা সাংবাদিকই তো ভালো আছে, মানে আলহামদুলিল্লাহ। আপনার এই খবরটা জানার পরে অনুভূতিটা কি হলো? তাদের এত কম ইনকাম। আমার কাছে মনে হচ্ছে যে হলফনামাটার যেই স্কোপটা, আমার ধারণা এই স্কোপটা আমাদেরকে একটু বুঝতে হবে। আমার আসলে জানা নেই, বাট আমি এক জায়গায় পড়ছিলাম যে এই স্কোপটা হচ্ছে যে আপনি এখানে বেশি কিছু কোশ্চেনের বোধহয় স্কোপ নাই। হ্যাঁ, আপনি 10টা বোধহয় তথ্য দেয়। তো ওইটার প্রেক্ষিতে স্বাভাবিকভাবে অনেকে তো দেশে ছিলেন না,
অনেক দিন বিভিন্নভাবে। তো বাংলাদেশের ইনকামটাই বোধহয় দেখাতে হয়, আমি কিন্তু ভুল হতে পারি, যদি সেটাই হয় তাহলে বাংলাদেশের ইনকামে দেখানো হয়েছে। হ্যাঁ, তাহলে সেটার আপনি তো শফিকুর রহমান সাহেব তো দেশে ছিলেন, অন্যান্যরাও দেশে ছিলেন, তাদেরও ইনকাম এত কম, মানে আমার দেখে আমার ধারণা কাছে খারাপই আমার লাগছে। ধারণা কি 3 লাখ 3.5 লাখ আমার টাকা ধারণা- বছরে আয় না, করছেন, না, না, কিভাবে আমি- সংসার চলে আমি দুশ্চিন্তাতে না, পড়ে আমি গেলাম। বুঝতে পেরেছি আপনি কোন দিকে ইন্ডিকেট করতে যাচ্ছেন, কিন্তু আমার ধারণা হলো যে তারা যদি এগুলো তো পাবলিক ডকুমেন্ট, আমি কারোটাই ডিফেন্ড করতেছি না, আমার ধারণা যদি যেহেতু এগুলো পাবলিক ডকুমেন্ট, পাবলিক ইনফরমেশন, তারা বোধহয় এই ঝুঁকিটা নেবেন না, যেটি অন্য কেউ, মানে আপনাদের মতো সাংবাদিকরা যদি এটাকে খুঁজতে যেয়ে দেখে যে তারা মিথ্যা কথা বলেছেন, এটা তো তাদের জন্য খুবই ইম্বারেসিং ব্যাপার হবে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে প্রার্থীটা বাতিলও হয়, হ্যাঁ। ইলেক্টেড হয়ে গেলেও করবার সক্ষমতা আর কি রয়েছে। জি। কিন্তু এর আগে তো আমরা দেখেছি অনেকবার যে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া হতো, মানে আওয়ামী লীগের সময় যখন ইলেকশন হয়েছে। এই রকম মিথ্যা তথ্য দেওয়ার টেন্ডেন্সি কি বাংলাদেশের রাজনীতিতে এখনো আছে বলে আপনার মনে হয় না? থাকতে তো পারে, আমি কোনো কিছুই এটাকে উড়িয়ে দিতে পারবো না, বাট আমার কাছে মনে হয় যে এই যাদের নামগুলো বললেন এদের জন্য এটা হাই স্টেক গেম। আচ্ছা, এই হাই স্টেক গেমে এত সিলি মিস্টেক যদি করে থাকেন আমি অবাক হব। বুঝেছি, পরিষ্কার। একটু বাংলাদেশ ভারত সম্পর্কটা বুঝতে চাই আপনার কাছে। আমরা দেখলাম প্রায় 4 বছর পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়েছেন এবং সেখানে যে তিনি বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান ভারত সবসময় স্মরণ করবে এবং সেইটা পরবর্তীতে তিনি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে আমরা দেখলাম 4 ঘন্টার একটা ঝটিকা সফরে তিনি আসলেন খালেদা জিয়ার জানাজা উপলক্ষে এবং সেই সময় তিনি তারেক রহমানের সাথে দেখা করলেন। সেখানে তিনি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নরেন্দ্র মোদীর একটা চিঠি তুলে দেন। সেখানে তাদের দুইজনের মধ্যে বাংলাদেশের অতীত ভবিষ্যৎ নিয়ে অনেক কথাবার্তা হয়। এই দুইটা ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে? এই দুটো ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে ভারত আপনার পরবর্তী যে সরকার আসতে পারে বলে আমরা মনে করছি, যেটা বিএনপির সরকার হতে পারে, বাইরের মিডিয়াগুলিও তো সেভাবেই দেখছে যে তারা কাজ করতে আগ্রহী, এটাই বোঝা যাচ্ছে। মানে পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে কাজ করতে আগ্রহী এবং ইউনূস সরকারের সাথেও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। হয়তোবা তারা তাদের দু একটা মিডিয়ার টক শোতে আমি গিয়েছি, সেটা অত্যন্ত আপনার মানে বোমবাস্টিকের থেকেও ড্রামাটিক থেকেও মানে মনে হয় যে আপনি একটা ফুটবল খেলায় চলে গেছেন। তো ওইটা আছে মিডিয়ার ন্যারেটিভ, বাট আপনি ডে টু ডে অনেক অ্যাক্টিভিটি ডিপ্লোম্যাটিক কিন্তু দুই সরকারের মধ্যে চলমান আছে। তো আমার কাছে মনে হচ্ছে ভারত হয়তোবা বুঝতে পেরেছে যে তাদের পাবলিক ডিপ্লোমেসি এবং পলিটিক্যাল ক্যাপিটাল বাংলাদেশে একদম শূন্যের কোঠায় এখন, যেহেতু তারা সব কিছু ইনভেস্ট করেছে আওয়ামী লীগের, শেখ হাসিনার উপরে এবং আওয়ামী লীগের উপরে। তো এই বার্তাটা দিয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। কিন্তু ধরেন আমি তর্কের খাতিরে স্বীকার করে নিলাম যে তারা বুঝতে পেরেছে, সেই দেশে যে আওয়ামী লীগের কনভিক্টেড যারা নেতা রয়েছেন ইনক্লুডিং শেখ হাসিনা, তারা যখন পালিয়ে থাকছেন, বারবার অনুরোধ করবার পরেও ফেরত দিচ্ছেন না, শুধু এইভাবে করে একটা পলিটিক্যাল, মানে আবারও যদি তারা ওই পলিটিক্যাল পার্টি কেন্দ্রিকই যেতে চায়, তাহলে কি বাংলাদেশের মানুষের যে প্রচণ্ড একটা ভারত বিদ্বেষ সেটা কি কাটবে? বাংলাদেশের মানুষের ভারত বিদ্বেষ তো কাটবে না, এবং আমি যতটুকু জানি যে অ্যাটলিস্ট পাবলিক রেটোরিক, বিএনপির বিভিন্ন নেতাদের রেটোরিক যেটা আমি দেখেছি, যে তারা একটা মিউচুয়াল রেসপেক্টের, সম্মানের একটা সম্পর্ক চায় ভারতের সাথে, যেটা আওয়ামী লীগ একদম নিচের কোঠা নেমে এসেছিল এবং মনে হতো যে আওয়ামী লীগের সরকারকে মনে হতো যে ভারতের একটা এক্সটেনশন সরকার বাংলাদেশে, তাই তো। তো ওই জায়গাটা বাংলাদেশকে নিজেদের যেটা চাহিদা, নিজেদের মর্যাদা নিয়েই এই সম্পর্কটা যাবে এবং এই সম্পর্কের অনেকগুলা ডায়নামিক আছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার ওয়াটার শেয়ার, তারপরে এই ফেলানির মতো মৃত্যু, বর্ডারে আপনার লিথাল উইপেন ইউজ করা, তারপর বাংলাদেশের সাথে বিভিন্ন বাণিজ্যিক ঘাটতির যে বিষয়গুলো আছে, আমরা তো অনেক পুষিনো হতে দেখলাম, আমরা অনেক পুষিনতে দেখেছি। এবং আপনি দেখেন প্রচুর ভারতীয় বাংলাদেশে কাজ করতে পারে, কিন্তু কোনো বাংলাদেশি ভারতে কাজ করতে পারে না। আপনি এইখানকার বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি আপনি দেখবেন যে ভারতীয়দেরকে চাকরি দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে বাংলাদেশের থেকে বেশি বেতন দিচ্ছে, ফ্ল্যাট সহ দিচ্ছে, কিন্তু বাংলাদেশের কেউ তো এখানে যেতে পারছে না। তো এই জায়গাগুলোকে রিভিউ অবশ্যই করতে হবে, এটা কিন্তু বাংলাদেশের আত্মমর্যাদার ব্যাপার।
এখানে কিন্তু আপনার মানে আপনি ওপেন হবেন বাট আপনার নিজের ডিগনিটি তো বজায় রাখবেন। তো ভারত বিদ্বেষ কাটবে কিনা এটা সময় বলে দিবে ভারত কিভাবে ব্যবহার করে বাংলাদেশের সাথে, এবং এই কনভিক্টেড ক্রিমিনাল যার কথা বললেন শেখ হাসিনা এবং অন্য যারা আছেন, এবং তারা তো আপনার ওখান থেকেও আপনার বিভিন্ন রকম কাজ করে যাচ্ছেন। তো এই জিনিসগুলো যদি তারা ট্যাকেল না দেয় হয়তো বা সম্পর্ক কখনোই ঠিক হবে না। বাংলাদেশের সবগুলি পলিটিক্যাল পার্টি এখন ভারত বিরোধী একটা অবস্থানে রয়েছে, খুব স্ট্রংলি তো জামাত ইসলামে অবশ্যই আছে। সেই জামাত ইসলামের সাথে একটা বৈঠকের খবর শোনা গেল, যেটা আবার নাকি গোপন রাখতে বলা হয়েছিল। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি যতটুকু ওদের মিডিয়া ন্যারেটিভ যেটা আমি দেখেছি যে এটা তারা অনুরোধ করেছিল, বাট সেই তো মিডিয়াতে বলেছে। বাট একটা জিনিস বোধহয় ইম্পর্ট্যান্ট, উনি বোধহয় ওখানে কি বলেছিলেন যে ভারতের সাথে আপনি নর্মাল বা ভারতের সাথে কাজ করবেন, এই ধরনের একটা স্টেটমেন্ট বোধহয় ওখানে ছিল। মানে এন্টি ইন্ডিয়ানিজম বোধহয় ওখানে নাই। সো ভারত বিরোধিতার রাজনীতিটা আমার কাছে এখন অনেক উপরে উপরে দেখানো বলে মনে হয়। হ্যাঁ, না আসলে আপনি তো এটা এই জায়গাটায় তাই কি মনে হচ্ছে না? আপনি যদি পুরো স্টেটমেন্টটা পড়েন, তো এই এন্টি ইন্ডিয়া কোয়ালিশনের ক্ষেত্রে এই যে নিউজ যেটা আসলো, এই নিউজটা অনেকটা ড্যামেজিং হবে বলে আমি মনে করি। কারণ আপনি এক জায়গায় এক কথা বলতেছেন, আরেক জায়গায় আরেক কথা বলতেছেন, এটা ঠিক না। ডক্টর মোবাশ্বের হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, শিখলাম। অনুমতি দিলে অনুষ্ঠানটা আজকে এখানে শেষ জি, করতে হবে। অবশ্যই ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।